আজকে জীবদেহের আর একটি গুরুত্বপূর্ণ অজৈব যৌগ যেটির নাম হলো অজৈব অ্যাসিড তার গঠন প্রকারভেদ সম্পর্কে জানব এবং জীবদেহে তার গুরুত্ব কী সেই সম্পর্কে আজকে আমরা জানব। তো প্রথমেই আসি অজৈব অ্যাসিড কাকে বলে, মানে আসলে অজৈব অ্যাসিড কী। অজৈব অ্যাসিড মানে কি না, যে সমস্ত অ্যাসিড অজৈব পদার্থ থেকে উৎপন্ন হয় তাদেরকে বলা হয় অজৈব অ্যাসিড। অ্যাসিড কি, যেসব পদার্থ স্বাদে টক তাদেরকে বলা হচ্ছে অ্যাসিড। এছাড়াও বলতে পারি যেসব পদার্থ জলীয় দ্রবণে কি করে, জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করে। জলীয় যে সমস্ত পদার্থ জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H+ আয়ন উৎপন্ন করে তাদেরকে বলা হচ্ছে অজৈব অ্যাসিড বা অ্যাসিড। এইবার এই অজৈব অ্যাসিডের প্রকারভেদ জানব। সেটা কিসের উপর নির্ভর করে জানব না, এই অজৈব অ্যাসিডগুলো জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে কী পরিমাণ হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তার উপর নির্ভর করে অজৈব অ্যাসিডগুলোকে দুভাগে ভাগ করা হয়েছে। একটা হলো তীব্র অ্যাসিড আর একটা হলো মৃদু বা দুর্বল অ্যাসিড। তীব্র অ্যাসিড কাদের বলবো না, যে সমস্ত অ্যাসিড জলীয় দ্রবণে আয়নিত হয়ে বেশি সংখ্যক H+ আয়ন উৎপন্ন করে তাদেরকে বলবো তীব্র অ্যাসিড। এখানে কিছু তীব্র অ্যাসিডের নাম লিখেছি দেখো, HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, H2SO4 সালফিউরিক অ্যাসিড, এছাড়া আরও একটি অ্যাসিড আছে নাইট্রিক অ্যাসিড HNO3। আর মৃদু অ্যাসিড কাদের বলবো না, যে সমস্ত অ্যাসিড জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয়ে অল্প মাত্রায় H+ আয়ন উৎপন্ন করে তাদের মৃদু অ্যাসিড বলা হয়। এবার কয়েকটি মৃদু অ্যাসিড: ফসফরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, H3PO4, H2CO3। ফসফরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড এগুলো হলো মৃদু অ্যাসিড। এবার আসি এই সমস্ত অজৈব অ্যাসিডের ভূমিকা কী, মানে জীবদেহেরা কী কাজ করে। প্রথমে কি বলবো, আমি আগের দিন এমনি বলেছিলাম একটা, যে আমাদের পাকস্থলীতে একটা অজৈব অ্যাসিড খরিত হয়, তার নাম হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড পাকস্থলীর একটা বিশেষ কোষ থেকে খরিত হয় এবং সেই অ্যাসিড কি করে, আমাদের খাদ্যের মধ্যে যে সমস্ত জীবাণু মিশে থাকে, আমরা যেসব খাবার খাই তার মধ্যে যে সমস্ত জীবাণু মিশে থাকে তাদেরকে ধ্বংস করে। সেই জন্য ফার্স্ট পয়েন্ট করেছি দেখো, খাদ্য মিশ্রিত জীবাণু ধ্বংস করা। এবার আরও একটা কাজ করে, আর একটা কাজ কি করে না, পাকস্থলীতে খাদ্য বিশেষ করে প্রোটিন জাতীয় খাদ্য হজম হয়, মানে পরিপাক হয়। সেই প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকের জন্য যে উৎসেচকের প্রয়োজন সেই উৎসেচকটা পাকস্থলী থেকেই খরিত হয়। এইবার সেই উৎসেচকটা যে খাদ্যকে পাচিত করবে, সেই যে তার সেই ক্রিয়াটা একমাত্র ও অ্যাসিডিক পিএইচেই করতে পারে। মানে পরিবেশটা যখন অম্ল তো থাকবে, পরিবেশটা যখন অ্যাসিডিক হবে তখন ওই উৎসেচকটা কাজ করতে পারবে। সেই জন্য কি হয় না, এখানে লিখেছি দেখো, পাচক উৎসেচকদের সক্রিয় করা হলো এই অজৈব অ্যাসিডের আর একটা কাজ। তার ফলে কি হয় না, ওই অ্যাসিড খরিত হওয়ার ফলে পাকস্থলীতে যে খাদ্য পরিপাককারী উৎসেচক থাকে তারা সক্রিয় হয়। তার ফলে কি করে, খাবারের সঙ্গে মিশে গিয়ে তারা খাবারকে পরিপাক করে। আর একটা পয়েন্ট দেখো, বাফার হিসেবে কাজ করে। বাফার কি, বাফার আসলে কিছুই নয়, আমাদের শরীরে অম্লত্ব এবং ক্ষারত্ব, অম্লত্ব ক্ষারত্বের এই যে ভারসাম্য, এই ভারসাম্যটাকে নিয়ন্ত্রণের কাজই নিয়ন্ত্রণের করে বাফার। সেই বাফারটাকে নিয়ন্ত্রণ করে কে, এই অ্যাসিড।
এবার পরের যে অজৈব যৌগটার কথা বলবো সেটি হলো ক্ষার। ক্ষার কাকে বলে? ক্ষারের সংজ্ঞা মানে ক্ষার কাকে বলে সেটা জানবো এবার। জলে দ্রবীভূত ধাতব বা ধাতু সদৃশ যৌগমূলকের হাইড্রোক্সাইডগুলোকে বলা হচ্ছে ক্ষার। আরও একবার বলছি শোনো, জলে দ্রবীভূত ধাতব বা ধাতু সদৃশ যৌগমূলকের হাইড্রোক্সাইডগুলোকে বলা হচ্ছে ক্ষার। এই ক্ষার যেমন সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ক্ষারের উদাহরণ। তো ক্ষার কয় প্রকারের হতে পারে প্রকারভেদ সম্পর্কে একটু জেনে নিই। মৃদু ক্ষার, তীব্র ক্ষার। মৃদু ক্ষার কি আর তীব্র ক্ষার কি? মৃদু ক্ষার আমরা তাদেরকেই বলবো যেসব ক্ষার, হ্যাঁ এখানে আরেকটা কথা বলে রাখি, যাদেরকেই আমরা মৃদু ক্ষার বলছি তাদেরকেই আবার বলা হয় দুর্বল ক্ষার। এই মৃদু ক্ষার কাকে বলবো না, যেসব ক্ষার লঘু জলীয় দ্রবণে কম সংখ্যক হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে তাদেরকে বলা হচ্ছে মৃদু ক্ষার। আর এই মৃদু ক্ষারের ক্ষেত্রে কি হয় না, ক্ষারের বেশিরভাগ অংশটাই অবিয়োজিত অবস্থায় থেকে যায়, মানে জলে বিয়োজিত সম্পূর্ণ অংশটা বিয়োজিত হয় না, তার ফলে কম পরিমাণ হাইড্রক্সিল আয়ন উৎপন্ন হয়। হাইড্রক্সিল আয়নের সংকেত হচ্ছে OH-, এটাকে বলা হচ্ছে হাইড্রক্সিল আয়ন। এই হাইড্রক্সিল আয়ন যেসব ক্ষার অল্প পরিমাণে জলে অল্প পরিমাণে বিয়োজিত হয়ে অল্প পরিমাণে হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে তাদেরকে বলা হচ্ছে মৃদু ক্ষার। একটা মৃদু ক্ষার যে নাম হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। এবার আসি তীব্র ক্ষার। তীব্র ক্ষার কি না, যে সমস্ত ক্ষার লঘু জলীয় দ্রবণে বেশি পরিমাণে হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে তাদের বলা হবে তীব্র ক্ষার। এবার কয়েকটি তীব্র ক্ষারের নাম হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়াম হাইড্রক্সাইড। এরা কি করে না, জলে লঘু দ্রবণে এরা বেশি পরিমাণে মানে সম্পূর্ণ মাত্রায় বিয়োজিত হয়ে বেশি পরিমাণে হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে, সেই জন্য এদেরকে বলা হচ্ছে তীব্র ক্ষার। এই যে আমি একটু আগেই বলেছিলাম যে মৃদু ক্ষারের ব্যাপারটা কি হয় না, এটা যদি আমি ধরি অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণ, কি হয় সেখানে অ্যামোনিয়াম এবং হাইড্রক্সিল আয়ন উৎপন্ন হয়েছে। দেখো এই অ্যামোনিয়াম যে আয়ন, সেই আয়নটা মানে বেশি পরিমাণে বিয়োজিত হয়নি, এই অংশটা অবিয়োজিত অবস্থায় রয়েছে, সেই জন্য হাইড্রক্সিল আয়নটা কম উৎপন্ন হয়েছে। কিন্তু দেখো সোডিয়াম হাইড্রক্সাইড এটা একটি তীব্র ক্ষার, এটা দেখো পুরো মাত্রায় বিয়োজিত হয়ে সোডিয়াম আয়ন এবং হাইড্রক্সিল আয়নে বিভাজিত হয়েছে। এবার ক্ষারের ভূমিকা মানে জীবদেহের কাজ কি সেই সম্পর্কে জানবো। ক্ষার প্রথমেই বলি, ক্ষার আমাদের দেহে যেমন অ্যাসিড যেমন বাফার ক্রিয়ায় অংশগ্রহণ করে, সেই রকম ক্ষারও বাফার ক্রিয়ায় অংশগ্রহণ করে। বাফার আসলে কি বলতো, যদি আমাদের মানে কোনো দ্রবণে যদি অল্প মাত্রায় অ্যাসিড বা ক্ষার বাইরে থেকে যোগ করা হয় তাহলে তার পিএইচের কোনো পরিবর্তন হয় না, সেটাকেই বলা হচ্ছে বাফার। সেই কাজটা করে কে না ক্ষার। এই ক্ষার বিভিন্ন উৎসেচকের, বিশেষ করে আমাদের আন্ত্রিক গ্রন্থি মানে ক্ষুদ্রান্ত্রের মধ্যে যে সমস্ত খাবার পাচিত হয়, বিশেষ করে সমস্ত ধরনেরই খাবার ক্ষুদ্রান্তে পাচিত হয়, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট জাতীয় খাবার ক্ষুদ্রান্তে পাচিত হয়। এই ক্ষুদ্রান্তের ডিওডেনাম অংশে কি হয় না, এই ক্ষার খরিত হয়, তার ফলে কি হয় ওখানকার যে ওই ক্ষুদ্রান্তের ওই যে পরিবেশের পিএইচ ও ক্ষারীয় হয়, তার ফলে ওই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট পরিপাককারী যে উৎসেচক তারা সক্রিয় হয়, তার ফলে তারা ওই খাদ্যদ্রব্যকে সহজেই পাচিত করতে পারে। এবার আসি 4 নম্বর জৈব যৌগ লবণের কথায়।
লবণও একটি গুরুত্বপূর্ণ জৈব যৌগ জীবদেহের ক্ষেত্রে। লবণের সংজ্ঞা কী? না, অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় যে যৌগটি উৎপন্ন হয় বা যে পদার্থটি উৎপন্ন হয় তাকে বলা হয় লবণ। আবার অন্যভাবেও বলতে পারি যে অ্যাসিডের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু ধাতু বা কোনো ধাতুধর্মী বা কোনো পজিটিভ তড়িৎগ্রস্ত মূলক দ্বারা সম্পূর্ণ অথবা আংশিক প্রতিস্থাপিত হয়ে যে যৌগ উৎপন্ন করে তাকে বলা হচ্ছে লবণ। প্রথম যে সংজ্ঞাটা দিয়েছিলাম যে অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হয় বা যে পদার্থটা উৎপন্ন হয় সেটাকে বলা হচ্ছে লবণ। দেখো এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম হাইড্রক্সাইড, হাইড্রোক্লোরিক এটা একটা অ্যাসিড, এটা NaOH মানে সোডিয়াম হাইড্রক্সাইড, এটি হলো একটি ক্ষার। এই অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় কি হয় না একটা যৌগ উৎপন্ন হয়েছে আর কিছুটা জল উৎপন্ন হয়েছে। এই যে যৌগটা উৎপন্ন হয়েছে এই যৌগটাকেই বলা হচ্ছে লবণ। এবার লবণেরও প্রকারভেদ আছে। লবণকে সাধারণত দুভাগে ভাগ করা হয়েছে। দেখো, সমিত লবণ এবং অ্যাসিড লবণ। সমিত লবণ এটাকেই আমরা নর্মাল সল্ট বলি। মানে এবার সমিত লবণ জিনিসটা কি, মানে কাকে আমরা সমিত লবণ বলবো? না, অ্যাসিডের সমস্ত প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু ধাতু বা ধাতুধর্মী মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে লবণ উৎপন্ন করে তাকে সমিত লবণ বা নর্মাল লবণ বলা হয়। এইবার কয়েকটা সমিত লবণের উদাহরণ। NaCl, সোডিয়াম ক্লোরাইড। আমরা প্রত্যেকেই সোডিয়াম ক্লোরাইড চিনি, খাই, মানে চিনি, তোমরা সবাই দেখেছো NaCl যেটা খাওয়ারে ব্যবহার করা হয়। এছাড়া অ্যামোনিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, এইগুলো হচ্ছে সমিত লবণের উদাহরণ। সমিত লবণটা কিভাবে উৎপন্ন হচ্ছে? দেখো, আমি কি বলেছিলাম যে অ্যাসিডের সমস্ত প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু কোনো ধাতু বা ধাতুধর্মী মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়। এখানে দেখো, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড আর এটা সোডিয়াম একটি ধাতু। এই ধাতু দ্বারা এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে হাইড্রোজেন আছে এটা প্রতিস্থাপিত হওয়ার ফলে কি হচ্ছে, হাইড্রোজেনটা বেরিয়ে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, এই ক্লোরিনের সাথে সোডিয়াম যুক্ত হয়ে তৈরি করছে NaCl। এটাই বলেছি যে অ্যাসিডের প্রতিস্থাপনীয় হাইড্রোজেনকে মানে ধাতু, কোনো ধাতু বা ধাতু সদৃশ কোনো মূলক কি করে না অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য সমস্ত হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করে যে লবণ উৎপন্ন করে তাকে বলা হচ্ছে সমিত লবণ। এবার অ্যাসিড লবণ কি না, অ্যাসিডের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু ধাতু বা ধাতুধর্মী কোনো মূলক দ্বারা আংশিকভাবে প্রতিস্থাপিত হয়। এখানে কি হচ্ছিল, এখানে এই অ্যাসিডের মধ্যে যতগুলো হাইড্রোজেন পরমাণু আছে সবগুলোকে প্রতিস্থাপিত করে দিয়েছিল। কিন্তু অ্যাসিড লবণের ক্ষেত্রে কি হয় না, ধাতু, কোনো ধাতুধর্মী পদার্থ, ধাতু বা ধাতু সদৃশ কোনো পদার্থ কি করে, অ্যাসিডের মধ্যে যে হাইড্রোজেন থাকে তার সমস্ত হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে না। একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দেখো, এখানে সালফিউরিক অ্যাসিড H2SO4, সালফিউরিক অ্যাসিড, তার সঙ্গে সোডিয়াম হাইড্রক্সাইড। সোডিয়াম হাইড্রক্সাইড কি, এটা একটা ক্ষার। এই ক্ষারের দেখো সোডিয়ামটা হচ্ছে ধাতব পদার্থ, পজিটিভ চার্জযুক্ত ধাতব পদার্থ। এই সোডিয়াম কি করে, এই H2SO4 মানে সালফিউরিক অ্যাসিডের মধ্যে দেখো দুটো হাইড্রোজেন আছে, এই দুটো হাইড্রোজেনকে কিন্তু প্রতিস্থাপিত করতে পারে না, মানে সমস্ত হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারলো না। এখানে দেখো সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ায় উৎপন্ন যে হয়েছে সোডিয়াম বাইসালফেট লবণ, এই লবণটার নাম সোডিয়াম বাইসালফেট NaHSO4। এইটাকে বলা হচ্ছে অ্যাসিড লবণ। কারণ দেখো H2SO4-এ ছিল দুটো হাইড্রোজেন, কিন্তু সোডিয়াম কিন্তু দুটো হাইড্রোজেনকেই প্রতিস্থাপিত করতে পারেনি, একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পেরেছে। যার ফলে দেখো এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাওয়ার ফলে, এখানে HSO4
মাইনাস এই মূলকটা রয়ে গেছে, তার সঙ্গে সোডিয়াম যুক্ত হয়ে তৈরি হয়েছে সোডিয়াম বাইসালফেট লবণ। এটা একটি অ্যাসিড লবণ। এবার আসি লবণের ভূমিকা। জীবদেহে লবণের কাজ কি না, দেহ তরলের উপাদান। আমাদের যে দেহ তরল রয়েছে, মানে আমাদের কোষের মধ্যে যে সাইটোপ্লাজম রয়েছে, তাছাড়া আমাদের রক্ত রয়েছে, তাতে একটা প্রধান উপাদান হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সেই জন্য বলা হচ্ছে দেহ তরলের উপাদান। আর কি করে, স্নায়বিক উদ্দীপনা পরিবহন করে। সোডিয়াম এবং পটাশিয়াম আয়ন, সোডিয়াম আয়ন এবং পটাশিয়াম আয়ন এই আয়ন দুটো কি করে না, স্নায়বিক উদ্দীপনা বহন করে। মানে কাউকে যখন মারা হয়, সেই যে আঘাতটা লাগে, সেই আঘাতের যে সংজ্ঞাটা বহন করে নিয়ে যায় সোডিয়াম এবং পটাশিয়ামের, এদের ভারসাম্যের তারতম্যের ফলে ঘটে। আর কি করে, বিভিন্ন হরমোন গঠন করে। আমি উদাহরণ দিলে বুঝতে পারবে, থাইরয়েড হরমোন। থাইরক্সিন হরমোনের মানে উৎপন্ন হওয়ার জন্য বা থাইরক্সিন হরমোন সংশ্লেষের জন্য আমাদের প্রয়োজন আয়োডিন বলে একটা খনিজ আয়নের প্রয়োজন হয়। এছাড়া আমাদের দাঁতের যে একটা ওপরে সবচেয়ে, আমাদের দেহের সবচেয়ে কঠিন অংশ হলো দাঁতের এনামেল। এই এনামেল যে আস্তরণ, এই এনামেলের যে আবরণ, এইটা তৈরি হতে এবং হাড়ের যে গঠন, হাড় গঠিত হতে যে লবণটার প্রয়োজন হয় সেটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট। এই লবণটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের দাঁতের এনামেল গঠনের জন্য, হাড়ের গঠনের জন্য। এবার আসি কিছু মানে অপর একটি অজৈব পদার্থ, যেটা হচ্ছে গ্যাসীয় পদার্থ। আমাদের জীবদেহে কিছু গুরুত্বপূর্ণ গ্যাসীয় পদার্থ হচ্ছে, দেখো আমি লিখেছি এখানে, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড। এবার এই যে অক্সিজেন, দেখো অক্সিজেনের একটা অক্সিজেনের পরমাণু আর একটা অক্সিজেনের পরমাণু, এরা দুজনের সমযোজী বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয়ে তৈরি করছে এখনও অক্সিজেন। সেই রকম কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে একটা কার্বন পরমাণু দুটি অক্সিজেন পরমাণুর সাথে ইলেকট্রন বিনিময়ের মাধ্যমে তৈরি করছে, মানে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এবার এর ভূমিকায় আসি, গঠন জেনে নিলাম, ভূমিকায় আসি। ভূমিকা কি না, শ্বাসবায়ু। প্রত্যেকটা প্রাণী কি করে না, অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। সেই যে অক্সিজেন গ্রহণ করে, তাহলে কি আমাদের কাজে লাগছে, তো আমাদের শরীরে অক্সিজেনের প্রয়োজন, তাহলে শ্বাসবায়ু হিসেবে কাজ করছে। খাদ্যবস্তুর জারণ ঘটায়, সেই অক্সিজেন আমাদের শরীরের মধ্যে কি করে, প্রত্যেকটা কোষে কোষে পৌঁছে গিয়ে খাদ্যবস্তু, আমরা যেসব খাদ্যবস্তু খাই সেই খাদ্যবস্তুগুলোকে জারণ ঘটিয়ে আমাদের কাজ করার শক্তি মুক্ত করে, শক্তি উৎপন্ন করে। আর কি করে, বিষাক্ত, আমাদের শরীরে বিভিন্ন যে বিষাক্ত গ্যাসগুলো ঢোকে, সেই গ্যাসগুলোকে প্রশমিত করার জন্য প্রয়োজন হয় এই সমস্ত গ্যাসের। চিকিৎসা ক্ষেত্রে বিশেষ করে দেখবে যে নিউমোনিয়া বা কার্বন মনোক্সাইড বিষক্রিয়া হয়ে গেলে কি করা হয়, তাদের ক্ষেত্রে অক্সিজেন দিয়ে তাদের সুস্থ করা হয়। এছাড়া উদ্ভিদের ক্ষেত্রে দেখবে যে সালোক সংশ্লেষের জন্য কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন হয়। রক্তচাপও নিয়ন্ত্রণ করে। আমাদের শরীরে যে রক্তবাহের মাধ্যমে রক্ত প্রবাহিত হয়, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেলে আমাদের রক্তচাপও বেড়ে যায়। তো রক্তচাপ নিয়ন্ত্রণ করে এই গ্যাসীয় পদার্থ, এবং স্নায়বিক উদ্দীপনাও পরিবহন করে গ্যাসীয় পদার্থ।